Hello and assalamu alaikum everyone. I am Sharka Mahathir Mohammed, and today we are back with another episode of the Uncertainty Podcast. This is episode number 4, and we have a very special guest with us. Today we have our very own Ashikul Islam Deep Bhai. He is currently doing his PhD at NC State University, and also he is the Director of Research at Community of Physics. So this is a collaboration between PDCC and CP. So without any delay, let's invite our guest Ashikul Islam Deep. Assalamu alaikum bhai. How are you? I'm fine. How are you? So, do এই you তো ভাই want to conduct আলহামদুলিল্লাহ. this thing in Bengali or English entirely? Let's continue in mixed, I guess. বাংলাই ঠিক আছে, মাঝে মধ্যে হয়তো একটু I ইংলিশ think বাংলা Bengali মিলানো would হয়। be better because that would suit the audience, I think. Yes. Yeah. Okay. So ভাই আপনার কি অবস্থা? এই তো তুমি কেমন আছো? এই তো আছি ভাই আলহামদুলিল্লাহ। যাক, আগেই বলে নিই আমি ভাইয়ের থেকে অনেক বেশি জুনিয়র। ভাই হলো 90 ব্যাচের আর আমি হলো 102 ব্যাচের। So it's almost 12 years gap. I hope I don't mess it up. Okay. So And I feel really old about it. you are old. আচ্ছা, যাক ভাই। So 90, it's around 2011, right? So হ্যাঁ তখন আমরা geophysics আন্ডারগ্রেড করতে আসা, it's quite interesting, right? মানে how was the feeling যখন আপনি ফার্স্ট জয়েন করছেন, or what was the motivation actually? Say how physics really got into it? আসলে আমরা যখন ভর্তি হই 2011 সালে ফিজিক্সে ভর্তি হওয়া একটা ট্রেন্ডি জিনিস তখনও ছিল না। মানুষজন ইঞ্জিনিয়ারিং ডাইরেকশনে পছন্দ করতো। তো ছোটবেলা থেকে আমার ঝোঁক ছিল হচ্ছে ইলেকট্রনিক্সে মোস্টলি, টুকিটাকি গ্যাজেট বানানো অ্যান্ড অল দ্যাট। দ্যাটস হাউ আই গট ইনটু মোস্টলি ইলেকট্রনিক্স অ্যান্ড দেন ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম অ্যান্ড দেন ফিজিক্স অ্যাকচুয়ালি। সো ফিজিক্স আমার ফার্স্ট চয়েস ছিল এবং একমাত্র চয়েস ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, সো আমি বেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেইনি, 5টাতে দিয়েছিলাম। তো তার ভিতরে ডিউতে আমার পজিশন বেশ পেছনে ছিল এবং আমার ইয়েরও রোল বেশ পেছনে ছিল। সো আমার সাস্টে এসেছিল খুব মানে ভালো র্যাঙ্কিং। সো আমি ওইখানে ভর্তি হয়ে গেছিলাম। দেন যখন ডিউতে হয়ে যায় ওয়েট লিস্ট থেকে, তখন আমি হচ্ছে ডিউতে আসি। সো ওইখানে আমি ফিজিক্সে ছিলাম, এখানে আমি দেন ট্রান্সফারটা করি ফিজিক্সে। সো ফিজিক্স আমার মানে আন্ডারগ্র্যাড পড়ার প্রাইমারি টার্গেট ফিজিক্সই ছিল সারা জীবন। আচ্ছা। So geophysics, then you went on to pursue PhD in GR. তো মানে এইখানে পড়ে দেন জিআর এর প্রতি যে প্যাশনটা, মানে টু বি ফ্র্যাঙ্ক, যে বাংলাদেশের এই মানে বাংলাদেশে শুধু ডিউ না, যে কোনো ভার্সিটিতে এই সাবজেক্টের প্রতি খুব একটা ইন্টারেস্ট গ্রো করা মানে এত ইজি না, বা খুব একটা বেশি রিসার্চের অপরচুনিটিস নাই। সো এই ইন্টারেস্টটা কিভাবে গ্রো হইলো বা কিভাবে এই ডিরেকশনে যাওয়া হলো? আসলে এটা জেনারেলাইজ করাটা একটু কঠিন যে মানে কেন হচ্ছে গিয়ে ইন্টারেস্ট ডেভেলপ করলো স্পেসিফিক ডাইরেকশন, এটা বলাটা একটু কঠিন। তবে এভাবে আমি বলবো যে আসলে যে কোনো সাবজেক্টে কিন্তু ইন্টারেস্ট ডেভেলপ করাটা কঠিন, কারণ বছরের পর বছর আমি একটা জিনিসের পার্সিউ করব এবং আমি যদি না জানি যে কেন পার্সিউ করব আসলে, বা ওইখানে আমাকে ইন্টারেস্টটা দেয় কি, দেন আসলে ডিফিকাল্ট। তো তুমি যেটা বলতেছিলা যে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে এই সাবজেক্টে মানে কন্টিনিউ করা কঠিন বা মোটিভেটেড হওয়া কঠিন, এটা সব ব্রাঞ্চের ক্ষেত্রেই ট্রু। তুমি যে কোনো কারোর সাথে কথা বলো, তাকে এই সেম প্রশ্নটা করলে তার ক্ষেত্রে আনসারটা সেমই হবে। তো আমি যেটা বলবো টেস্টের উপর ডিপেন্ড করে মোস্টলি। সো আমি যেভাবে মানে আমার পার্সোনাল লার্নিং স্টাইলটা হচ্ছে কি স্টোরি ড্রিভেন। আমার পছন্দ হচ্ছে কি একটা জিনিসের ফান্ডামেন্টাল থিওরি থাকবে, দেন ওইটাকে হচ্ছে কি আমি ম্যাথমেটিক্যালি সামনে নিব এবং দেন হচ্ছে গিয়ে ওইটার থেকে কিছু আউটকাম পাবো। সো স্টেপ বাই স্টেপ। সো দ্যাটস ওয়াই থিওরিটিক্যাল ফিজিক্স উড বি সামথিং যে আমার পার্সিউ করা উচিত, কারণ থিওরিটিক্যাল ফিজিক্স হচ্ছে গিয়ে এই স্টাইল অর প্যাটার্নটা ফলো করে। তো তার ভেতর থেকে আমার পার্সোনাল চয়েস হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল ফিজিক্স। আমি সবচেয়ে যে সাবজেক্টগুলো খুব মানে কি বলে অ্যাবসলিউটলি এনজয় করি, যেমন ক্লাসিক্যাল মেকানিক্স, ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম। সো একটা জেনারেল কনসিকুয়েন্স হচ্ছে গিয়ে যেটা রিসার্চ ফ্রন্টিয়ার অ্যাজ ওয়েল, সেটা হচ্ছে জেনারেল রিলেটিভিটি। জিআর যদি আমরা খুবই
মনে করি যে খুব হাই এন্ড সাবজেক্ট, ইটস স্টিল আ পিওরলি ক্লাসিক্যাল সাবজেক্ট। সো দ্যাটস হাউ আই গট ফ্যাসিনেটেড অ্যাবাউট জিআর। সো মানে জিআর এর প্রতি আপনার প্যাশনটা কি মানে কোনো স্পেসিফিক ইয়ার থেকে আসছে নাকি আস্তে 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 মানে বা স্পেসিফিক কোর্স থেকে আসছে নাকি আস্তে 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 ডেভেলপ হয়েছে? সুন্দর প্রশ্ন। আসলে এই ডেভেলপমেন্টটা অ্যাকচুয়ালি স্লো, কারণ আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই আমি জিআর সম্পর্কে কিছুই জানতাম না, রিলেটিভিটি কিভাবে কাজ করে। স্বাভাবিক, একদম কারো কেউ খুব একটা আইডিয়া নিয়ে থাকে না। হ্যাঁ, সো আই থিঙ্ক it was around my third year, like I liked electromagnetism a lot actually. ভেক্টর ক্যালকুলাস এবং এটাকে কিভাবে ব্যবহার করা যায় ইলেকট্রোম্যাগনেটিজমে, ইট অলওয়েজ ফ্যাসিনেটেড মি। সো এটা জেনারেল কনসিকুয়েন্স হিসেবে আই থিঙ্ক আমার যতদূর মনে পড়ে থার্ড ইয়ারের শেষ দিকে গিয়ে আমি রিলেটিভিটির ব্যাপারে খুব ইন্টারেস্টেড হওয়া শুরু করি, অ্যান্ড ফোর্থ ইয়ার থেকে আমি টিপিক্যালি অ্যাকচুয়ালি জিআর অ্যাকচুয়ালি পড়া শুরু করি। সো আই ওয়াজ কাইন্ড অফ ফার্স্ট লেট ব্লুমার ইন দ্য সেন্স, এখন তো শুনি 11-12 ক্লাসে পড়া শুরু করে জিআর, সো আই ওয়াজন্ট দ্যাট। বুঝতে পারছি। সো আপনি বলেন থার্ড ইয়ারের শেষের দিকে, এন্ড এট দ্য সেম টাইম ইউ ফাউন্ডেড সিপি, রাইট? মানে কমিউনিটি অফ ফিজিক্স। হ্যাঁ, অ্যাকচুয়ালি থার্ড ইয়ারের একদম শেষে গিয়ে কমিউনিটি অফ ফিজিক্সটা ফাউন্ড করি। সো মানে ওইটার পিছে মেইন মোটিভেশনটা বা কি ছিল, যে মানে টিচিং এর জন্য এত ইন্টারেস্ট, এন্ড ইউ আর স্টিল আ পার্ট অফ ইট, which is quite interesting, almost 12 years with it. It's interesting, right? যে এত দিন ধরে সিপির সাথে কানেক্টেড থাকা, I think very few of you are left. না, আমাদের সাথে ছিল অনেকেই আছে, না আছে এখন অনেকেই যারা মোটিভেটেড তারা আছে। সো মেইন পয়েন্টটা হচ্ছে যেটা শুরুতে বলছিলাম, যে আমার লার্নিং স্টাইলটা হচ্ছে স্টোরি ড্রিভেন, মানে আমার কোনো জিনিসের স্টোরিটা জানা বা ধাপে ধাপে কিভাবে আসে একটার পর থেকে আরেকটা, এইটা হচ্ছে আমাকে সবচেয়ে বেশি ফ্যাসিনেট করতো। তো এটাকে আমি বলবো না এটা টিচিং স্টাইলের ফ্ল, জেনারেলি ইটস নিডেড, যে আসলে সবসময় এই জিনিসটা ডেলিভারি দেওয়া সম্ভব হয় না বা দরকারও নেই। এটার কারণ হচ্ছে গিয়ে সবাই এক ওয়েতে শিখে না, তাই না? তো ওইটা আমার পার্সোনাল টেস্ট ছিল, এবং আমার সাথে আর কিছু ফ্রেন্ড যুক্ত হয় যাদেরও পার্সোনাল টেস্টটা হচ্ছে গিয়ে ওইটা, যে আমি চাই একটার পর একটা কিভাবে আসে এইভাবে আমি শিখতে। তো আমরা শুরুতে যেটা করতাম, আমরা গ্রুপ স্টাডি করতাম থার্ড ইয়ারের রাউন্ডে, আর ওই টাইমে আমরা আমাদের একাডেমিক্যালি আমরা হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল মেকানিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম এই ধরনের খুব গ্ল্যামারাস সাবজেক্টগুলা ছিল আমাদের কারিকুলামে। সো ওইগুলো আমরা গ্রুপ স্টাডি করতাম, এবং ওইটা প্রাইমারি ফর্মটা ওইভাবে হয়। দেন এটাকে আমরা ফর্মালাইজ করি হচ্ছে 2014-তে গিয়ে, ইফেক্টিভলি 13 শেষের দিকে গিয়ে, মানে ডিসেম্বরে, দেন 14-তে গিয়ে আমরা জিনিসটা অ্যাকচুয়ালি ফর্মালাইজ করি, এবং আমরা এটাকে মানে আমরা যে টিচিং ফিলোসফিটা যেটা হোল্ড করি, যে তোমাকে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল থেকে আসতে হবে, এইটাকে কিভাবে ফর্মালাইজ করা যায়, কিভাবে আরো স্প্রেড করা যায় সবার ভেতরে, সবাই যাতে এই জিনিসটা বিউটিটা দেখতে পায়, সেইটার উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি সিপিটাকে ফর্ম করি, কমিউনিটি ফিজিক্সকে ফর্ম করি। বুঝতে পারছি। সো জিআর নিয়ে ভাই এখন কারেন্ট যে সিচুয়েশন, বা কারেন্টলি আমি যদি আস্ক করি, মানে আমার জিআর নিয়ে খুব কম আইডিয়া অনেস্টলি, অ্যাজ এ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। মানে আমি হয়তো খুব বেশি হলে হালকা পাতলা ইউটিউব ভিডিওস দেখছি অ্যাজ জাস্ট কিউরিওসিটি, নাথিং এলস। সো রাইট নাও জিআর কারেন্ট সিচুয়েশনে জিআর এর অ্যাপ্লিকেবিলিটি নিয়ে যদি কিছু বলতে, মানে হাউ ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্য মানে বেসিক আইডিয়াস? আচ্ছা, নাম্বার ওয়ান, আমরা ফিজিক্সে কোনো জিনিস আসলে অ্যাপ্লিকেশন কি আছে এইটা চিন্তা করে করি না, নেচার ফান্ডামেন্টালি কিভাবে বিহেভ করে ওইটা বোঝার জন্য। হ্যাঁ, নেচার কিভাবে কাজ করে ওইটা বোঝার জন্য আমরা সাবজেক্টটা পারসিউ করি। তো জিআরও ডিফারেন্ট না, জিআরও আমরা বেসিক্যালি ফান্ডামেন্টাল নেচার বুঝতে চাই। এখন এটার কনসিকুয়েন্স হিসেবে আমাদের অ্যাপ্লিকেশন আছে কিনা এটা প্রশ্ন করা যেতে পারে। যেমন হচ্ছে গিয়ে আমাদের ডে টু ডে লাইফে আমরা জিপিএস ব্যবহার করি, জিপিএস এর তোমার এই পজিশন ট্র্যাক করার জন্য যে বেসিক্যালি যে প্রসেসটা ফলো করে, সেটা বেসিক্যালি স্যাটেলাইট গুলা, তাদের ভেতরে অ্যাটমিক ক্লক আছে, তারা হচ্ছে গিয়ে কমিউনিকেট করে তোমার ডিভাইসের সাথে। তো এখন এই কমিউনিকেশনটা যেটা হচ্ছে, স্যাটেলাইট গুলা কিন্তু সারফেসে না, সারফেস থেকে উপরে। এখন সারফেস থেকে যেহেতু উপরে আছে, বেশ উপরে, তো এখানে কিন্তু একটা টাইম ডিলে, তোমরা সেকেন্ড ইয়ারে বোধহয় অ্যাটমিক এন্ড মলিকুলার ফিজিক্সে পড়ছো, যে এখানে একটা গ্র্যাভিটেশনাল টাইম ডিলের একটা ব্যাপার আছে, যেখানে আমরা বেসিক্যালি আমাদের টাইমটা একটু স্লো। তো এখন দ্যাটস আ জেনারেটিভিস্টিক এফেক্ট।
তুমি যদি জিআর জিপিএস কে পারফেক্টলি কাজ করাতে চাও, then you have to consider those gravitational effects, which is you can say that's a direct application of GR. Without GR you won't be establish any GPS devices or GPS system. আর এটা গেল হচ্ছে কি একেবারে ডে টু ডে লাইফের অ্যাপ্লিকেশন। এখন যদি তুমি একজন অ্যাস্ট্রোনমারের পার্সপেক্টিভে চিন্তা করো, আমরা যেটাকে এখন বলি হচ্ছে মাল্টি মেসেঞ্জার অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি এতদিন মানুষ করতে হচ্ছে গিয়ে শুধুমাত্র ভিজিবল রেঞ্জ এবং বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক রেঞ্জে, প্লাস হয়তো নিউট্রিনো অ্যান্ড অল দ্যাট। অ্যাডিশনালি এখন জেনারেল রিলেটিভিটির কনসিকুয়েন্স হিসেবে আমাদের কাছে গ্র্যাভিটেশনাল ওয়েভস আছে, আমরা জানি ওয়েভস কিভাবে ডিটেক্ট করা যায়। তো আমরা এখন হচ্ছে গিয়ে ইউনিভার্সকে এখন দেখতে পাই একটা ডিফারেন্ট উইন্ডো দিয়ে, সেটা হচ্ছে গিয়ে গ্র্যাভিটেশনাল ওয়েভস দিয়ে, যেটা যেটা আমাদের কাছে আগে ইনভিজিবল ছিল, সেই উইন্ডোটা এখন আমাদের জন্য ওপেন। সো ইউ কুড সে দ্যাটস আ হিউজ অ্যাপ্লিকেশন অফ জিআর। It's like opening a new eye. New eye, right? It's quite interesting, right? So জিআর নিয়ে ভাই কাজ করতে করতে রাইট নাও রিসার্চ স্কোপ গুলা আর কোন কোন দিকে আরো বেশি আপনার মনে হয় ওকে এট দিস মোমেন্ট বা ফিউচারে? সো জিআর কে আসলে আমি বলবো এই মুহূর্তে তিনটা ফান্ডামেন্টাল ওয়েতে ভাগ করা যায়, যেটা তিনটা ফান্ডামেন্টাল রিসার্চ। আমি বলতেছি শুধুমাত্র ক্লাসিক্যাল জেনারেল রিলেটিভিটির কথা, আমি এটা কোয়ান্টাইজড ভার্সন অর সেমি ক্লাসিক্যাল ভার্সনের কথা এখনো বলছি না, বা হয়তো আমি জানি না বলবো কিনা। বাট আমি যে তিনটা মেজর ব্রাঞ্চের কথা বলতেছি এটা হচ্ছে পিওরলি ক্লাসিক্যাল জেনারেল রিলেটিভিটি, আইনস্টাইনস জেনারেল রিলেটিভিটি। একটা হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট, মানে আমরা যে জিআর কে যতটা বুঝি এটার ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনটা আরো ঘেটে দেখা। হয়তো এটার কোনো ক্লাসিক্যাল মডিফিকেশন পসিবল, যেটা হচ্ছে গিয়ে আমাদের এখন অবজার্ভ জিনিসপত্র যেগুলো আমরা এখনো জিআর এর সাথে কম্প্যাটিবল না, এইগুলোকে হয়তো ইনকর্পোরেট করা। ফর এক্সাম্পল ডার্ক এনার্জি অর ডার্ক ম্যাটার, বেসিক্যালি নট ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারকে কি আমরা রিলেটিভিস্টিক একটা প্ল্যাটফর্মে ফেলতে পারতাম কিনা, বা জিআর কে সামহাউ মডিফাই করে ওইটাকে আমরা ডার্ক ম্যাটারকে কি আমরা এটার পার্ট বানাতে পারতাম কিনা। সো এই ধরনের রিসার্চ যেগুলা হাইলি থিওরিটিক্যাল রিসার্চ, অর ফর এক্সাম্পল আমার কাছে একটা ব্ল্যাক হোল আছে, ব্ল্যাক হোলটা স্টেবল কিনা, বা এটা ফর্ম হওয়া সম্ভব কিনা, এই যে এই ধরনের প্রশ্নগুলা, এইগুলার আনসার একটা থট স্কুল দেয়। বেসিক্যালি দে আর হার্ডকোর থিওরিস্ট এবং দে আর হার্ডকোর ম্যাথমেটিশিয়ানস অ্যাজ ওয়েল। সো এটা একটা গ্রুপ। অ্যানাদার গ্রুপ হচ্ছে গিয়ে যারা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেকশনের কাজে আছে। সো এদের থিওরিটিক্যাল ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা জেনারেল রিলেটিভিটিকে তখন কনসিডার করি যে আমি যদি ইনিশিয়ালি সবকিছু বলে দেই, ইনিশিয়াল ডেটা, ফর এক্সাম্পল আমি বলবো ব্ল্যাক হোলের অবস্থানটা এইখানে আছে, তারপরে এইখানে আরেকটা নিউট্রন স্টার আছে এবং তাদের ইনিশিয়াল ভেলোসিটি এরকম, এটা বলে ছেড়ে দিব তারা কিভাবে ইভলভ করবে। এই ইভলিউশনটা অ্যাকচুয়ালি গভর্ন করে জিআর। সো এটা একটা হিউজ ম্যাথমেটিক্যাল প্রবলেম অবভিয়াসলি, কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা সলভ করতে পারি না, এটা আমরা সলভ করি নিউমেরিক্যালি, হুইচ ইজ ডিফিকাল্ট অ্যাজ ওয়েল নিউমেরিক্যালি। সো এটা নিউমেরিক্যাল মেথড কিভাবে ইমপ্রুভ করা যায়, বা এটা কোনো আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা যায় কিনা, হুইচ ইজ বেসিক্যালি হ্যামিল্টনিয়ান ফর্মালিজম ফর জিআর। সো এটা অ্যানাদার গ্যাং, আমি বলবো অ্যানাদার মেজর পার্ট। আর আরেকটা পার্ট যেটার স্মল পোর্শনে আমি কাজ করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের কাছে যদি একটা বড় অবজেক্ট থাকে, ফর এক্সাম্পল হিউজ ব্ল্যাক হোল, হিউজ কার ব্ল্যাক হোল, এবং তার অ্যারাউন্ডে যদি একটা ছোট পয়েন্ট অবজেক্ট যদি মুভ করে, তো তখন আসলে ফুল নিউমেরিক্যাল রিলেটিভিটি আসলে করা লাগে না, আমরা বিভিন্ন অ্যাপ্রক্সিমেশন স্কিম ক্রিয়েট করতে পারি, ম্যাথমেটিক্যাল অ্যাপ্রক্সিমেশন স্কিম, যেটা আমাদেরকে রিলায়েবলি বেটার রেজাল্ট দেয় উইদাউট মানে হিউজ কম্পিউটেশনাল কস্ট। সো এই কম্পিউটেশন প্লাস এটাকে ইমপ্লিমেন্ট, এইটার যে পোর্শন, এইটা হচ্ছে গিয়ে অ্যানাদার গ্রুপ, এটা সেলফ ফোর্স ক্যালকুলেশন বলি আমরা। তো এইটা আপকামিং জানো যে লিসা নামে একটা প্রজেক্ট আছে, যেটা হচ্ছে গিয়ে যখন আই থিঙ্ক 2034-এ যখন হচ্ছে অনলাইনে যাবে, তখন হচ্ছে গিয়ে ও যে রেঞ্জের গ্র্যাভিটেশনাল ওয়েভগুলো ধরবে, সেটার জন্য হচ্ছে গিয়ে এই যে এই ব্যাকগ্রাউন্ডের ক্যালকুলেশনগুলো এখন সায়েন্টিস্টরা ওয়ার্ল্ড ওয়াইড করছে। সো এই তিনটা মেইন ফিল্ড যেখানে মানে ফান্ডিং হয়তো আছে এবং হচ্ছে গিয়ে মানুষজন মানে হাইলি ফোকাসড
There are many other small branches, but these are the three major parts. Just right now, as an era for AI and machine learning, do you think the third যে পয়েন্টটা বললেন, it will get the most affected with AI and machine learning? It's hard to tell, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে বেসিক্যালি যে জিনিসটা ওয়েল নোন অলরেডি, মানুষজন সহজে ডিটেক্ট করতে পারে, কিন্তু লার্জ স্কেলে জিনিসপত্র আছে, মানে ডেটার পরিমাণ অনেক, ওইখান থেকে হ্যাঁ ওইখান থেকে খুঁজে বের করতে পারে। এখন থার্ড যে পার্টটার কথা বললাম, এইটার এখনো সেই অর্থে হিউজ লাইব্রেরি, যে তোমার গ্র্যাভিটেশনাল ওয়েভ টেমপ্লেট যেটা, এটা এখনো সেই অর্থে আমাদের নেই। সো এটা হয়তো সম্ভব, তবে ইমিডিয়েটলি না, আরেকটু সময় হয়তো লাগবে। আর কোনো মেথড হয়তো বের করা লাগবে যেটা হচ্ছে কি নিউমেরিক্যাল কম্পিউটেশন এবং এআই হয়তো সাইড বাই সাইড কাজ করতে পারে, যাতে মানে এআই হয়তো নিজেই নতুন নতুন সিমুলেশন রান করে ওইটা থেকে লার্ন করতে পারে এবং প্যাটার্ন দেখতে পারে। I don't know, but স্যাম্পল করাইতে পারে যত। বুঝতে পারছি। সো মানে ইটস কোয়াইট আ পসিবিলিটি, রাইট? ইটস আ পসিবিলিটি, ভেরি নিয়ার। হ্যাঁ, মানে এখন মানে যেই এরা আসছে, এখন সবকিছুতে আসলে ইমপ্লিমেন্ট করা লাগবে, মানে উই হ্যাভ নো আদার অপশন। মানে কিছু একটা, মানে এটা আমি যতটুকু মনে হয় যে আসলে এখন যদি মেশিন লার্নিং আর এআই নিয়ে যদি ইনডেপথ আইডিয়া না থাকে, সামনের ফিউচারে এক্সেল করাটা একটু কাইন্ড অফ টাফ। It's totally true. It's totally true. So from that, আপনার কি মনে হয় যে অ্যাজ আ মানে পিএইচডি ক্যান্ডিডেট অফ জিআর, বাংলাদেশি স্টুডেন্টসদের যদি জিআর নিয়ে পার্সু করতে চায়, লাইক মনে করেন আমার মতন কোনো স্টুডেন্ট যদি জিআর প্রতি হালকা হলেও ইন্টারেস্ট থাকে, হাউ শুড হি অর শি প্রসিড? কি কি বই পড়া উচিত, আর কি কি স্টেপস ফলো করা উচিত টু গেট ইন দ্য রাইট ট্র্যাক? আমার মতে যে কোনো হাই এন্ড থিওরিটিক্যাল সাবজেক্টের জন্য এটা ট্রু। সেটা হচ্ছে গিয়ে তোমার কারিকুলামে যে জিনিসগুলো পড়ানো হয় ওই জিনিসটা আগে ভালোভাবে শেখা, এবং ওইটার স্টোরিটা ধরতে চেষ্টা করা। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় মানে এটা অ্যাকচুয়ালি ইন্টেনশনাল না, এটা একটা ডিফিকাল্টি। ফর এক্সাম্পল, ডিউ ফিজিক্সে বোধহয় এখনো মানে আমাদের কারিকুলাম চেঞ্জ হয়েছে, বাট আই থিঙ্ক ইটস লাইক দ্যাট, যে ক্লাসিক্যাল মেকানিক্স ফার্স্ট ইয়ারে একবার পড়ানো হয়, সেকেন্ড ইয়ার একবার পড়ানো, থার্ড ইয়ার একবার পড়ানো হয়, রাইট? আমাদের সময় জাস্ট ফার্স্ট ইয়ারে ক্লাসিক্যাল মেকানিক্স আলাদা একটা কোর্স আছে। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইয়ার সম্ভবত একটা আছে, থার্ড ইয়ার একটা আছে। এখন সেকেন্ড ইয়ারে আমরা হলো ওয়াম পড়ি, অ্যাডভান্স মেকানিক্স, সেম সাবজেক্টের একটা পার্ট বেসিক্যালি। ক্লাসিক্যাল মেকানিক্স ইটস আ ব্রড সাবজেক্ট। দেখো, তুমি যদি চিন্তা করো যে সেকেন্ড ইয়ারে যেটা পড়লাম ওইটা একটা আলাদা সাবজেক্ট, ফার্স্ট ইয়ারে যেটা পড়লাম ওইটা একটা আলাদা সাবজেক্ট, দেন ইউ আর নট ফর্মিং আ স্টোরি ফর্ম করতে গেলে তোমাকে সবকিছু একটা আস্ত জিনিস হিসেবে দেখার চেষ্টা করতে হবে। তোমার দেখার চেষ্টা করতে হবে যে ফার্স্ট ইয়ার একটা স্টোরির সিজন 1 ছিল, এখন আমি ওই স্টোরির সিজন 2 দেখবো, কিন্তু একই জিনিসের কন্টিনিউশন। তুমি যদি আগেরটা ভুলে যাও, দেন পরেরটা উড নট মেক মাচ সেন্স। সো আমার মনে হয় যে কোনো কারোর জিআর বা অন্য থিওরিটিক্যাল ফিজিক্স এন্ডে যে কাজ করতে চায় তার সবসময় মাথায় রাখা উচিত দিস সাবজেক্টস আর অল কানেক্টেড, এবং ওই কানেকশনটা খুঁজতে চেষ্টাটা করা, দ্যাট শুড বি দেয়ার মেইন গোল। বাট ভাই, সেলফ স্টাডিও তো নিডেড আই গেস, মানে একটু একাডেমিক্স বাদে তো আলাদা জিনিস একটু পড়লে আই গেস, মানে হ্যাঁ অবভিয়াসলি তখন অবভিয়াসলি বেটার হয় না যদি ফান্ডিংস পায় আর কি, পারসু করা ট্রাই করে। হ্যাঁ, দ্যাট অ্যাবসলিউটলি। মানে আমি এটা মোটেও বলিনি যে ইউ হ্যাভ টু রিলাই অন ইওর ক্লাস লেকচারস অনলি। না না, আমি এটাই বলতেছি যে মানে যদি সেলফ স্টাডি করতে চায় তাইলে আসলে ও কি মানে কি সব জিনিস ফলো করতে পারে, বা কোন কোন স্টেপস বা কোন কোন কোর্সের উপর বেশি ফোকাস করতে পারে? ওকে, সো যেটা বললাম কারিকুলামে যেটা আছে ওই সাবজেক্টগুলোকে ফোকাসটা দেয়া। ফর এক্সাম্পল, এবং আমি প্রশ্নটা জানি তুমি যেটা বোঝার চেষ্টা করতেছো সেটা হচ্ছে কারিকুলামে তো অনেক কিছু আছে। ফর এক্সাম্পল, সলিড স্টেট ফিজিক্স জিআর এর কি কাজে লাগবে? আই নো দ্য কোশ্চেন। সো পয়েন্টটা হচ্ছে গিয়ে ফার্স্ট অ্যাটলিস্ট চেষ্টা করা যে সাবজেক্টটা সিমিংলি আনরিলেটেড ওই সাবজেক্টগুলোকেও কানেক্ট করার চেষ্টাটা করা অন্তত। আচ্ছা, আর সেলফ স্টাডির কথা যদি বলো, অবভিয়াসলি তোমার
ক্লাসে যেটা শিখতেছো বা কারিকুলামে যেটা আছে এটা একটা পার্ট, তাই না? ইটস নট অল অফ ইউর স্টাডি। সো সেলফ স্টাডির জন্য আমার সাজেশন হবে হচ্ছে গিয়ে নাম্বার 1, স্টোরিটার একটা স্কেলেটন দাঁড় করানো, যে আমার এই এই জিনিস আছে, এই জিনিস আমাকে শেখা দরকার, এবং আইডেন্টিফাই করা যে ওই লেভেলের ওই টপিকে কোন কোন বইগুলো আছে, এবং এটা আইডেন্টিফাই করার পরে নিজেকে বোঝা কোন বইটা আমার টেস্টের সাথে যায়। আমি হয়তো বইয়ের নাম বলতে পারবো, বাট ইটস বেটার টু অ্যাকচুয়ালি এক্সপ্লোর মোর। মানে তুমি যদি নিজে জিনিসপত্র এক্সপ্লোর করা শুরু করো, দ্যাট উড বি অ্যাকচুয়ালি গুড জার্নি ফর ইয়োর সেলফ অ্যাজ ওয়েল। কারণ আমি হয়তো একটা সাজেশন দিচ্ছি যে হ্যাঁ অমুক বইটা ভালো, কিন্তু ওইটা পড়ে অ্যাকচুয়ালি তোমার বেনিফিট হচ্ছে না অনেক সময়, এটা হয় কিন্তু। এটা আসলে নিজের উপর কে কোনটাতে মানে কমফোর্টেবল এটা ফিল বেস্ট করে। হচ্ছে গিয়ে তুমি যদি নিজে এক্সপ্লোর করাটা শিখো, যে সো দ্যাটস অলসো স্কিল আই ওয়ান্ট ইউ টু আই ওয়ান্ট পিপল টু ডেভেলপ, যে কিভাবে আউট অফ ইনফাইনাইট রিসোর্সেস কিভাবে রাইট রিসোর্সেস গুলা পিক করতে হয়। One of our viewers asked, please explain the story part a bit elaborately. How can one build up a story? So, if you want to. আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। স্টোরি পার্টটা আসলে হ্যাঁ, এই কথাটা আমি বারবার বলছি, কিন্তু আসলে এটার মানেটা কি আসলে একটু খুলে বলি। ফর এক্সাম্পল, যদি মানে আমাদের এই কমিউনিটি অফ ফিজিক্স থাকার সুবিধার্থে আমাকে প্রতি বছর হচ্ছে গিয়ে 2টা সিজনে বেশ কিছু স্টুডেন্টের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয় যারা হচ্ছে গিয়ে অ্যাডমিশনের জন্য আগ্রহী। তো আমি যদি একটা প্রশ্ন কমনলি করি যে আসলে মেকানিক্স আমরা করিটা কি, এটা আমাদের উদ্দেশ্যটা কি, আমরা খুঁজে কি বের করি, তো অনেক সময় আনসারটা আসে হচ্ছে আমরা যে এনার্জি দেখি, মোমেন্টাম বের করি, এন্ড ব্লা ব্লা ব্লা। কিন্তু এটার মেইন পয়েন্টটা হচ্ছে যেটা আসলে আমরা এখানে বোঝার চেষ্টা করতেছিটা কি, এটা অনেক সময় স্টুডেন্টরা নোটিস করে না। কিন্তু এখানে খুব সুন্দর একটা স্টোরি আছে, একটার পর একটা জিনিসপত্র আসে। ফর এক্সাম্পল, যদি তুমি একটা যে কোনো সিস্টেমের কথা যদি বলি, নিউটনিয়ান মেকানিক্স এর স্টোরিটা কি, এটা আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। নিউটনিয়ান মেকানিক্স এর স্টোরিটা হচ্ছে এরকম যে ফান্ডামেন্টালি আমার এক্সিওমস আছে, সময় এবং স্পেস কিভাবে কাজ করে, এটার এক্সিওম হচ্ছে গিয়ে নিউটনস ল এর ইভেন আগে মানে কনসিডার করা যে এরা কারেক্ট, দেন নিউটনস ল গুলো স্টেট করা। নাও আমার কাছে একটা ল আছে F = ma, যেটা আমি অ্যাপ্লাই করতে পারবো। এটা এই কথাটা কিন্তু শেষ কথা না, দ্যাটস দ্য স্টার্টিং পয়েন্ট। নাও আমি একটা সিস্টেমে যদি অ্যাপ্লাই করতে চাই, আমার ডিফিকাল্টি গুলো কতগুলা। নাম্বার 1, ফোর্স কি এটাকে আইডেন্টিফাই করতে হবে এটা সিস্টেমে। সো দ্যাটস আ রোড ব্লক ওয়ান নিডস টু আইডেন্টিফাই। দেন ফোর্স আইডেন্টিফাই করা হলেও অনেক সময় যে সিস্টেমের কথা বলছি ওইখানে স্পেসিফিক সিমেট্রি আছে, ফর এক্সাম্পল স্ফেরিক্যাল সিমেট্রি আছে, সিলিন্ড্রিক্যাল সিমেট্রি আছে। তো তখন ওই F = ma কে সবচেয়ে ভালো ফরম্যাটে লেখা যাবে ওই কোঅর্ডিনেটে লিখলে পর। সো ওইটা আইডেন্টিফাই করা যে আমি এটাকে অমুক কোঅর্ডিনেটে কনভার্ট করবো। সো দ্যাটস অ্যানাদার রোড ব্লক। দেন ওইটাকে আমার সেপারেট করতে হবে। ওই F = ma তো 3টা ইকুয়েশন আসলে, ওইটা এবং কাপলড ইকুয়েশন, ওদেরকে আলাদা করতে পারতে হবে যাতে ইন্টিগ্রেট করা যায়। দেন নেক্সট স্টেপে 3টা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো একটা পার্টিকুলার জন্য, ওইটাকে সলভ করতে হবে, হুইচ ইজ অ্যানাদার স্টোরি। ইভেন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাল্টিপল কোর্স করে থাকি। তো দেন ওইটা সলিউশন হবে, সলিউশনটা হচ্ছে গিয়ে পজিশন অ্যাজ এ ফাংশন অফ টাইম পাবো। দেন দ্যাটস দ্য থিং উই ওয়ার ট্রাইং টু সি। সো সোজা কথায় মেকানিক্স আমরা যখন দেখি পজিশন অ্যাজ এ ফাংশন অফ টাইম দেখার চেষ্টা করি। এখন আমরা অনেক দিন থেকে কাজটা কিন্তু করি, একেবারে 11-12 থেকে আমরা কিন্তু প্রজেক্টাইল মোশন এইগুলো করি, কিন্তু কখনো এই স্টোরিটা ক্লিয়ার হয় না যে আসলে আমাদের এখানের কাজটাই ছিল হচ্ছে গিয়ে পজিশন অ্যাজ এ ফাংশন অফ টাইম বের করে, এবং তার জন্য নিউটনস ল থেকে শুরু করে এই স্পেসিফিক ধাপগুলো ক্রস করা লাগে। নাও when you have that story now in your head, তুমি এটা কোথায় অ্যাপ্লাই করবা? তুমি প্রজেক্টাইল মোশনে অ্যাপ্লাই করো, তুমি টু বডি সেন্ট্রাল ফোর্স প্রবলেম মানে প্ল্যানেটারি মোশনে অ্যাপ্লাই করো, তুমি রিজিড বডি মোশনে অ্যাপ্লাই করো, wherever you want, স্টেপস গুলা বা রেসিপি গুলা সেম। সো নাও ইউ হ্যাভ আ স্টোরি। That's what I meant by story. I can give you the similar story for electromagnetism, similar story for GR. মানে it really makes you want to know more about physics যখন আপনি স্টোরিটা অ্যাকচুয়ালি জানতেন। ইয়াপ। এবং অনেক সময় হ্যাঁ, এবং অনেক সময়
আহ, যারা প্রথমত লাগরাঞ্জিয়ান বা হ্যামিল্টনিয়ান ডায়নামিক্স কেবল প্রথমবার শিখতেছে, একটা প্রশ্ন থাকে, হুম এটা আমি কেন করব? হুম আচ্ছা, এই কেন করব এই আনসারটা কিন্তু, যদি আমি এই নিউটনিয়ান মেকানিক্সের স্টোরিটা ক্লিয়ার না থাকে, ওই আনসারটা কিন্তু দেওয়া যাবে না। নিউটনিয়ান মেকানিক্সের ওই যে একটা মেজর রোড ব্লক ছিল, এফটা বের করা, ফোর্সটা কিভাবে বের করা, কোর্সটা বের করা। ওইটা যে সিম্পলিফাই করতেছে লাগরাঞ্জিয়ান মেকানিক্স। দেন অ্যানাদার রোড ব্লক ছিল যে ওইটাকে কিভাবে স্পেসিফিক কোঅর্ডিনেট সিমেট্রিতে ভাঙবো, ওইটাকে সিম্পলিফাই করতেছে লাগরাঞ্জিয়ান মেকানিক্স। যদি নিউটনিয়ান মেকানিক্সের ডিফিকাল্টিটা না জানো, লাগরাঞ্জিয়ান মেকানিক্স উড নট হেল্প ইউ মাচ। হুম, বুঝতে পারছি। মানে ইট রিয়েলি মেক্স ইউ ওয়ান্ডার যে আসলে যা দেখতেছি এটা আসলে এভাবে ঠিকভাবে পড়া হইতেছে না। সো এখান থেকে আসলে আমার একটা কোশ্চেন আসে, আহ, আমাদের স্কুল কলেজ লেভেলে বা কলেজ লেভেলে যেভাবে আসলে পড়ালেখা শেখানো হচ্ছে বা হয়ে থাকে, অ্যাকচুয়ালি মানে এভাবে যেটা আপনি যেভাবে বললেন, এই আইডিয়ার বাদে ম্যাক্সিমাম আমরা শিখি হলো যে হাউ ইউ হ্যাভ টু গেট মোর নাম্বারস উইথাউট অবটেনিং দ্য অ্যাকচুয়াল এসেন্স অফ দ্য সাবজেক্ট। তো এটা কি আসলে মানে এভাবেই থাকা উচিত, বা এর উপর কি আরেকটু ফোকাস হওয়া উচিত মানে এই কারিকুলামে যারা আছে এদের জন্য, নাকি স্টুডেন্টস যেভাবে আছে সেভাবেই থাকুক, ওরা ভার্সিটিতে এসে নিজের মতন আস্তে আস্তে শিখবে? হোয়াটস ইউর আচ্ছা টেক অন? আচ্ছা, এইখানে একটা জিনিস বুঝতে হবে, এডুকেশন সিস্টেম সবসময় সেট আপ করা হয় হচ্ছে গিয়ে ম্যাস পিপলের জন্য, যাতে হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে এটা বেশি আমি সংখ্যক বললাম। স্টুডেন্টকে ট্রেন আপটা করা যায়। হুম। এখন তোমার কি মনে হয় বেশি সংখ্যক স্টুডেন্ট কোনটা পছন্দ করে, যে আমার এই ধাপগুলো সব First পার job, হইতে হবে তখন গিয়ে কিছু একটা পাবো, নাকি হচ্ছে গিয়ে না, আমাকে রেসিপি বলো, আমি এটা টিক মার্ক দিব এবং নম্বরটা পাবো, কোনটা পছন্দ করে বেশি? হ্যাঁ সেকেন্ড অবভিয়াসলি। সেকেন্ড অবভিয়াসলি। সো এটা ওইটা মাথায় রেখেই সাজানো। সো এটা আহামরি যে বিশাল ড্রাস্টিক চেঞ্জ করা যাবে খুব এরকম না। তবে আমার যেটা মনে হয়, যারা ডিফারেন্ট অ্যাপ্রোচ পছন্দ করে, স্পেশালি যারা স্টোরিটা দেখতে চায়, তাদের জন্য কোনো ব্যবস্থা থাকা উচিত। there should be some special schools, right? ইয়েস, Schools are যেমন ইউএসএ তে অনেক specially, ক্ষেত্রে আছে। ইউএসএ তে হ্যাঁ অনেক আই নো, ক্ষেত্রে আছে। হ্যাঁ। সব কারিকুলাম কিন্তু একরকম না। ইউএসএ হুম সব হুম স্কুলের কারিকুলাম একরকম না। সো ডিফারেন্ট কারিকুলাম কিছু অল্প সিলেক্টেড স্টুডেন্টের জন্য হওয়া ডেফিনেটলি পসিবল। That's a nice thing we can try, right? Okay. হুম। So we have another question. Let's take it. DUMSC doesn't offer a GR course every year. If one were to self-study GR, would you suggest any lecture series that may have caught your eyes? Also, how does one apply for a PhD in GR if they don't have the necessary background or coursework in GR? ওকে, এটা হচ্ছে কি আমার নিজের ব্র্যান্ডিং করার একটা ভালো সুযোগ। হোয়াই ডোন্ট ইউ ওয়াচ মাই লেকচার ভিডিওস অন ইউটিউব? আচ্ছা, আমি তাহলে কমেন্টসে আপনার লেকচার ভিডিওস দিয়ে দিব নে। আচ্ছা, মেইন পয়েন্টটা বলি। লেকচার ভিডিও দেখে আমরা অনেক সময় সবকিছুই শিখতে চাই, যেটা আমি হার্শলি নিষেধ করি। আমার লেকচার ভিডিও আছে, দেখতে পারো, বাট দ্যাট শুড নট বি ইয়োর প্রাইমারি রিসোর্স। এটা কেন? কারণ আমরা অনলাইন দেখে যখন জিনিসপত্র শিখি, এটা একটা প্যাসিভ ওয়ে অফ লার্নিং। কিন্তু ফিজিক্সের লার্নিং স্ট্র্যাটেজিটা হচ্ছে অ্যাক্টিভ, তুমি নিজে করে শিখবা। অন্য একজন করছে ওইটা দেখে শেখা, এটা কিছুটা শিখতে পারো, এটা ফিল হয় যে হ্যাঁ আমি তো অনেক শিখলাম, যেমন ভেরিটাসিয়াম বা অন্যান্য ভিডিও দেখে যেটা ফিল হয় আমি যে অনেক কিছু শিখলাম। অ্যাকচুয়ালি ইটস নট ইফেক্টিভ। দেয়ার আর এনর্মাস এটা অ্যামাউন্ট অল্প অফ কিছুক্ষণ মাথায় থাকে আর কি। হ্যাঁ। হ্যাঁ, there's been enormous amount education research done on this field যে passive learning it doesn't work that much, এটা মোটেও ইফেক্টিভ না। ইফেক্টিভ অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ লার্নিং। সো আমি যদি সেভাবে বলি যে তুমি যদি অ্যাক্টিভলি জিআর শিখতে চাও, দেন আমি পার্সোনালি বলবো যে জাস্ট একটা বই পড়ার চেষ্টা করো, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন বাই মিজনার, থর্ন অ্যান্ড হুইলার। From cover to cover, it's a really thick textbook, like I don't know, 1100 or 1200 pages, like this thick. হ্যাঁ, কিন্তু আচ্ছা। তুমি যদি জাস্ট অর্ধেকটাও পড়ো, it's gonna be হুম, hugely rewarding for you. যে টাইমটা ওইটার পেছনে ইনভেস্ট করবা, every every seconds will be rewarded. বুঝতে পারছি। আচ্ছা, so next part of the question was যে also how does one apply for a PhD in GR if they don't have the necessary background or coursework in GR? আচ্ছা, এটা ডিপেন্ড করে কোন কোথায় অ্যাপ্লাই করার চেষ্টাটা করতেছে। এটা যদি ইউএস হয় তাহলে ফান্ডিং স্ট্রাকচার একরকম, যদি ইউকে হয় তাহলে অর ইউরোপিয়ান কান্ট্রিজ হয় দেন ফান্ডিং স্ট্রাকচারটা আরেক রকম। তো ইউএস এর ফান্ডিং স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে তুমি অ্যাকচুয়ালি কোনো সাবজেক্টের জন্য সেই অর্থে অ্যাপ্লাই করো না, তুমি ইন্টারেস্ট শো করো যে আমি এই সাবজেক্টে হয়তো পড়তে পারি, অমুক সাবজেক্টে পড়তে পারি,
অমুক প্রফেসর আন্ডারে হইলে ভালো হয়, বাট দ্যাটস নট ইট অ্যাকচুয়ালি। মেইনলি তোমাকে অ্যাডমিশনটা দেয় হচ্ছে গ্র্যাজুয়েট স্কুল, এবং তোমাকে অ্যাডমিশনের শুরুর অ্যাপ্রুভালটা দেয় হচ্ছে তোমার ডিপার্টমেন্ট। সো তোমাকে অ্যাজ এ স্টুডেন্ট, গ্র্যাজুয়েট স্টুডেন্ট তারা নিচ্ছে কিনা, দ্যাটস দ্য প্রাইমারি থিং। তুমি এরপর গিয়ে কি করবা সেটা হয়তো পরের 2 বছর তুমি সময় পাবা হচ্ছে গিয়ে এটা ডিসাইড করার। সো ওইখানে তুমি যদি জিআর পার্সিউ যদি করতে চাও স্পেসিফিক্যালি একটা সার্টিন স্কুল খুঁজে দেখো কোথায় প্রফেসর আছে যে হচ্ছে গিয়ে জিআর রিসার্চ করে, সেই স্কুলগুলোতে অ্যাপ্লাই করো, এবং ওয়েন ইউ গেট অ্যাকসেপ্টেড দেন হচ্ছে গিয়ে ইন পার্সন ওই প্রফেসরের সাথে কথা বলো। এবং এখানে আমি নিজের একটা স্টোরি আমি শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে আমার এইখানের জিআর শুরুর জার্নিটা কোয়াইট র্যাডিক্যাল ছিল। র্যাডিক্যাল এই পয়েন্টে, আমি আমার স্টেটমেন্ট অফ পারপাসে মানে অ্যাবসলিউটলি অর টু মাই বেস্ট আই কুড ক্ল্যারিফাই যে আমি অনলি কাজ করব জিআরে। ওকে, দেন অ্যাকসেপ্টেন্স আসার পরে যে প্রফেসর ছিলেন হচ্ছে সুপার তখন গ্রাজুয়েট প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন, তো তার সাথে ইন্টারভিউয়ে সে আমাকে তখন আমি আমি বললাম যে এনসি স্টেটে তো জাস্ট একজন প্রফেসর, সো হোয়াট ইফ হি ডাজন্ট ওয়ান্ট মি টু টেক ইন হিজ গ্রুপ। তো তখন বলে ইটস নট এ প্রবলেম, কারণ তুমি এখানে ম্যাথ ডিপার্টমেন্টে ওরা ডিফারেন্সিয়াল জিওমেট্রি রিসার্চ করে, জিআর রিসার্চ করে, সো তুমি ইউ ক্যান ট্রাই দ্যাট অলসো। আমার মনে হয় না একটা সমস্যা হবে, তুমি জিআর করতে পারবা, এটা কাইন্ড অফ গ্যারান্টি দেওয়া যায়। ওকে গ্রেট, ইনসিস্টেটে আসলাম। আসার 6 মাস পরে, 6 মাস, হ্যাঁ আই থিঙ্ক 6 মাস পরে গিয়ে আমি প্রফেসরের সাথে দেখা করলাম, অ্যান্ড বাই দ্য টাইম আমার চেয়ে 2 ব্যাচ সিনিয়র, সে হচ্ছে গিয়ে প্রফেসরের সাথে অলরেডি কথা বলা শুরু করেছে কেবল, এবং প্রফেসর অলরেডি হি হ্যাজ এগ্রিড টু দ্যাট। নাও আমি গিয়ে বলার পর আমাকে তো নিবে না, তো আমি তো বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কারণ এখন কি করি আমি। তো আমি 2-3 দিন গিয়ে পার্সিউ করলাম, 2-4 বার পুশ করলাম ব্যাপারটা, যাতে অ্যাটলিস্ট তার মাথায় থাকে। তো এর মাঝখানে আই থিঙ্ক ওই বছরের সামারে, মানে 1 বছরের মাথায় গিয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে আমি অ্যাক্টিভলি কিছু অ্যাকচুয়াল রিসার্চ করা শুরু করলাম তখন, এবং যাতে আমি অ্যাকচুয়ালি কিছু দেখাতে পারি গিয়ে। দেন নেক্সট ইয়ারে যখন মানে টার্ম শুরু হবে, আমি প্রফেসরকে না জানিয়ে আমি ওইখানে রেজিস্টার করলাম রিসার্চ কোর্স, এবং আন্ডার অফ দ্যাট প্রফেসর। দ্যাটস এ হিউজ মুভ, মানে বোল্ড স্টেপ একটু। ইটস এ হিউজ বোল্ড স্টেপ। মানে প্রফেসরের হাতে এখন 2টা অপশন, হয় আমাকে নিতে হবে তার, অথবা আমাকে ওইখানে আনস্যাটিসফ্যাক্টরি গ্রেড দিয়ে ফেল করে দিতে হবে। এবং অ্যাজ ফার আই নো আমার প্রফেসর যিনি, উনি অ্যাকচুয়ালি খুবই ভালো মানুষ, সো আমি কাইন্ড অফ আই হ্যাড দ্যাট ভাইব হি ইজ নট গোনা ডু দ্যাট, সো আই ডিড দ্যাট, and he was like, oh no, why did you do that? Now I have to talk to many people to actually about funding and all that. So then he went to talk to the department head and everything, and things worked well. So sometimes you go through this kind of hurdle, but এটা নিয়ে এত স্ট্রেসড আউট না হয়ে সবসময় পথ খুঁজতে থাকা উচিত, যে হাউ ক্যান আই ওভারকাম দিস। মানে ইউ হ্যাভ টু টেক দ্য লিপ, রাইট? মানে এটা আমিও এগ্রি করি যে একটা লিপ নেওয়া লাগবে, দেন কি হবে হবে দেখা যাবে, বাট লিপটা নেই। এক্স্যাক্টলি। আর লাইফে তুমি জানো না, হোয়াট ইফ তুমি আজকে ঘুরে বেড়াচ্ছ ভালো মানুষ, কালকে অ্যাক্সিডেন্টে মারা গেলা, সো দ্যাটস ইভেন আ পসিবিলিটি, তাই না? তাহলে লাইফে হারানোর মতো খুব বেশি জিনিস নেই তোমার। রাইট রাইট। আচ্ছা ভাই, সো অ্যানাদার কোয়েশ্চেন, উই হ্যাভ রিয়েল মানে অনেক কোয়েশ্চেনস আজকে আসতেছে। সো ওয়ান অফ দেম আসছে, আই এম হ্যাভিং a hard time reading Gravitation. What's your opinion on general relativity on Gifted Amateur by Blundell? ব্লান্ডেলের জিআর আমি কখনো ট্রাই করে দেখিনি, বাট আই ফেল্ট হবসন অথবা হার্টল দে আর রিয়েলি গুড বুক। তুমি যদি একেবারে ইলেকট্রোম্যাগনেটিজমের সার্টেন ধারণা থাকে, ইন্ট্রোডাক্টরি আন্ডারগ্র্যাড স্টুডেন্টের জন্য হার্টল একটা ভালো বই, যেখানে মোর ইনটুইটিভ অ্যাপ্রোচে জিআর অ্যাপ্রোচ করা আছে। দেন প্রাথমিকভাবে ম্যাথ শেখার জন্য আই থিঙ্ক হবসন ইটস এ গুড বুক, বাট মেইন প্রবলেম হচ্ছে আমি জানি কেন ইয়েতে স্ট্রাগল করতে হয়, যে গ্র্যাভিটেশন পড়তে গিয়ে। গ্র্যাভিটেশনে এই বইটাতে হচ্ছে গিয়ে ফুল ফর্মে অর অ্যাবস্ট্রাক্ট ফর্মে জিনিসপত্র লেখা। সো অ্যাবস্ট্রাক্ট ফর্মের সুবিধা হচ্ছে গিয়ে ইনটুইশন ডেভেলপ করাটা সোজা, মানে একবার অভ্যস্ত হয়ে গেলে
তুমি জিআর এর একটা মেন্টাল পিকচার তোমার মাথার ভেতর থাকবে এবং একটা গাট ফিলিংস তৈরি হবে জিনিসটার ব্যাপারে, যেটা কম্পোনেন্ট ফর্মে, যে ইন্ডেক্স ওয়ালা ফর্মে ওইটা করতে একটু সময় লাগে। সো এই জন্য হয়তো গ্র্যাভিটেশনে হচ্ছে গিয়ে পড়তে শুরুতে ডিফিকাল্ট, বাট ওয়েন ইউ রিড দ্যাটস গোনা বি রিয়েলি রিওয়ার্ডিং। বাট তোমার কাছে যদি আসলে ডিফিকাল্ট লাগে, তুমি হচ্ছে এলিমেন্টারি টেক্সট বুক ট্রাই করতে পারো, ফর এক্সাম্পল হবসন অ্যান্ড হার্টেল। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে, এটা একটু উইয়ার্ড, মানে উইয়ার্ড না, মানে আই গেস দেখি, ইজ জিআর রিয়েলি আ ডেড ফিল্ড অর ইটস জাস্ট আ মিসকনসেপশন? ওকে, সো নাম্বার 1, ফিজিক্সের ব্রাঞ্চ আছে আসলে কতগুলা? 6টা অনলি। ফান্ডামেন্টালি ফিজিক্সের অ্যাকচুয়াল ব্রাঞ্চ 6টা, তাই না? ক্লাসিক্যাল মেকানিক্স, মানে মোশন ডিসক্রাইব করে ক্লাসিক্যাল লেভেলে। ইলেকট্রোম্যাগনেটিজম, যেটা হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মোশন ডিসক্রাইব করে ক্লাসিক্যাল লেভেলে। দেন হচ্ছে দেন জেনারেল রিলেটিভিটি, অর হুইচ ইজ অ্যানাদার ক্লাসিক্যাল ফিল্ড, গ্র্যাভিটির মোশন ডিটারমিন করে। দেন হচ্ছে গিয়ে কোয়ান্টাম মেকানিক্স, যেটা হচ্ছে অ্যানাদার পার্ট, অবজেক্টের মোশন ডিসক্রাইব করে বাট স্মল অবজেক্টের জন্য। 4টা গেল। দেন হচ্ছে স্ট্যাটম্যাক, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, যেটা হচ্ছে অনেক অনেক পার্টিকেল যদি থাকে, পার্টিকেল বড় বা ছোট হোক, আমরা ক্লাসিক্যাল আর কোয়ান্টাম ভার্সন করতে পারি, বাট দে কুড বি ইন লাইক রিয়েলি লার্জ নাম্বার অফ পার্টিকেল দেয়ার কুড বি। আর অ্যানাদার হচ্ছে কি কোয়ান্টাম ফিল্ডস, মানে আমাদের কাছে যদি কোনো ধরনের ফিল্ড থাকে, এটাকে যদি আমি কোয়ান্টাইজ করি, তার মোশনটা কি হবে? সো অনলি 6টা। নাও কোশ্চেন ইজ, এর ভেতর কি আসলে কোনো ফিল্ড রিয়েলি ডেড? আনসার হচ্ছে কি না। ক্লাসিক্যাল মেকানিক্স এর কথা যদি ইভেন ধরি, enormous researches has been made past 10 years even, এই যে chaos and all that, classical mechanics, it's a totally research field, active research field. Electromagnetism, you can ask any engineer, they have been researching, like it's their life actually. Electrical engineer jonno mostly doing this kind of research is their life. So দুইটা ফিল্ড গেল। জিআর, আর আমি অন্যান্যগুলো বলে আসি, জিআরটা আমি লাস্টে বলি। কোয়ান্টাম মেকানিক্স, ইভেন কোয়ান্টাম মেকানিক্স যদিও ফিল হয় এটা স্ট্যাবলিশড, এটা ফাউন্ডেশন নিয়ে অনেক ঝামেলা আছে, সো মানুষজন রিসার্চ করে ফান্ডামেন্টালি। স্ট্যাটম্যাকের রিসার্চ ইফেক্টিভলি মানুষ করে, কন্ডেন্স ম্যাটার এন্ড এভরিথিং, ম্যাটেরিয়াল সায়েন্স অর হোয়াটএভার, দ্যাটস ইফেক্টিভলি গোজ ইনটু দ্যাট। এটা আমাদের ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি হয় আর কি। হ্যাঁ, রাইট, মানে ইট রেজোনেটস রিয়েলি ওয়েল। দেন কোয়ান্টাম ফিল্ডস, থিওরিটিক্যাল ফিজিক্স বলে আমরা ভাবি যে হচ্ছে কোয়ান্টাম ফিল্ড রিসার্চ। আচ্ছা, তার মানে এই 5টা ফিল্ড সব অ্যাক্টিভ আর একটা কি ইনঅ্যাক্টিভ? আনসার হচ্ছে না, ওইটাও অ্যাক্টিভলি রিসার্চ হচ্ছে। পয়েন্ট হচ্ছে দেয়ার আর মেনি ফান্ডামেন্টাল গ্যাপস বিটুইন দিস ক্লাসিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ জেনারেল রিলেটিভিটি। অলসো আমি যেটা শুরুতে বললাম যে মডিফিকেশন অ্যান্ড অল দ্যাট। দেন আমি 3টা মেজর ব্রাঞ্চের কথা বললাম, যে এই 3টা মেজর ব্রাঞ্চে কাজ হয়। সো জিআর অ্যাজ এ ক্লাসিক্যাল জেনারেল রিলেটিভিটি, it's already an active research field, so there's no way one can think of like it's a dead field. If someone says that, he's entirely wrong. Another point হচ্ছে গিয়ে, আমরা জিআর এর অনেক গ্যাপ থেকে জানি হয়তো এটার মডিফিকেশন দরকার, কোয়ান্টাইজেশন এন্ড এভরিথিং। সো মডিফাইটা কিভাবে কনসিস্টেন্টলি ম্যাথমেটিক্যাল ম্যানারে করা যায়, দ্যাটস অ্যানাদার হিউজ ব্রাঞ্চ। সো জিআর কোনো পয়েন্টে ডেড সাবজেক্ট না। ইফ ইউ পারসিউ জিআর, it won't be a dead end, that's for sure, or any other branches of physics, তুমি ফিজিক্সের যে ব্রাঞ্চে রিসার্চ করো না কেন, that's not gonna be a dead end. রাইট। আচ্ছা ভাই, একটা জিনিস আমি জানতে চাইতেছিলাম যে as theoretical physics is already a very tough part of physics, and we all know যে এদিকে একটু ফান্ডসটা পাওয়া আসলে একটু টাফ, মানে it's quite well known যে theoretical physics এর ফান্ডস পাওয়া একটু টাফ, and above that যে জিআরএ ফান্ডস পাওয়া, মানে in your varsity or মানে the vicinity of your বলে আন্ডারস্ট্যান্ডিং, কি মনে হয় যে রাইট নাও এই দিক থেকে বাংলাদেশের স্টুডেন্টসরা যদি জিআর এর জন্য অ্যাপ্লাই করে, কিরকম, মানে পার্সেন্টেজ ওয়াইজ যদি কিছু বলেন যে কিরকম টাফ হইতে পারে? এইখানে কয়েকটা ব্যাপার বুঝতে হবে। ফান্ডিং অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে ওই প্রফেসরের উপরে, তুমি যার সাথে কাজ করতেছো। যেমন আমার প্রফেসর কিন্তু অ্যাকচুয়ালি ফান্ডিং নেই, আমি ফান্ডিংটা পাই ডিপার্টমেন্ট থেকে, হুইচ ইজ আই হ্যাভ টু ডু সাম টিএ ওয়ার্ক অ্যান্ড এভরিথিং। সো অ্যাসিস্ট্যান্টশিপ, তুমি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ করো, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ করো, যেটাই করো, তুমি টাকা পাবাই,
দ্যাটস আ গ্যারান্টি। বাট দেন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ করলে পরে তোমার সময়ের কিছুটা ওইখানে দিতে হচ্ছে, সো হুইচ ইজ আ ড্রব্যাক। সো এই জন্য হচ্ছে গিয়ে মানুষ যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ না পায় ওইটাতে যেতে চায় না। নাও পয়েন্ট হচ্ছে গিয়ে জিআর এ, হ্যাঁ তুমি যদি প্রফেসর গুলো যে কতজন প্রফেসর অ্যাকচুয়ালি জিআর রিসার্চ করে এটা সংখ্যাটা অন্যান্য অনেক ফিল্ডের চেয়ে কম। হাউএভার এটাও কনসিডার করতে হবে, তুমি ফর এক্সাম্পল যদি কন্ডেন্স ম্যাটারের কথা বলো, কন্ডেন্স ম্যাটারের সাথে যদি জিআর কম্পারিজন দাও, কন্ডেন্স ম্যাটারে আগ্রহী স্টুডেন্টের সংখ্যাও তো অনেক। কম্পিটিশনটা অনেক বেশি। সো মানে মোদ্দা কথা ওইটা মোটামুটি ব্যালেন্স আউট করে। সো জিআর বা এই ধরনের থিওরিটিক্যাল ফিজিক্স ফিল্ডে প্রফেসরের সংখ্যা কম, হাউএভার ওইখানে ইন্টারেস্টেড স্টুডেন্টের সংখ্যাও কম। সো ইট ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার, এটা ম্যাটার করে তুমি কি চাও, তুমি কি কন্ডেন্স ম্যাটার অ্যাকচুয়ালি ভালো লাগে দেন গো ফর ইট। সবার ভালো লাগে না সব জিনিস। তোমার যদি সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টাইপ জিনিসপত্র, বিশেষ করে ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক্স যদি করতে মন চায়, গো ফর দ্যাট, ডোন্ট গো ফর জিআর দেন। হাউএভার ইফ ইউ ওয়ান্ট টু ডু জিআর দেন কাম হিয়ার। সো দ্যাট শুড বি দ্য strategy. Follow your actual passion, not just the hype. Right. আচ্ছা ভাই, so let's shift a little bit from here. CP নিয়ে আপনার in future plans বা visions কি? It's almost 12 years, right? You have come really far. So এখন সামনে আপনি মানে where do you see CP or yourself in 5 years? আচ্ছা, এটা দুইটা প্রশ্ন অ্যাকচুয়ালি। মানে একটা প্রশ্ন হচ্ছে আমি নিজেকে 5 বছরের মাথায় কোথায় দেখি, এটা হচ্ছে কি আমি এখন যেটা মানে চাই হয়তো একটা পোস্ট ডক্টরাল পজিশন, দ্যাটস অল মাই গোল রাইট নাও। সো 5 বছর পরে কি হবে, আই ডু নট ওয়ান্ট টু সি দ্যাট দেয়ার ইয়েট। সো ইটস ডিফিকাল্ট টু টেল বিকজ জিআর এরকম একটা ফিল্ড যে আসলে if I want to be in academia then I have to fight for it. So that's also like an uncertain territory. So but right now I want to do a postdoc. That's my near future. So probably মানে next 3 years বোধহয় আমার ওইখানে কাটবে, that's for sure. But then হয়তো আরো পরের 3 বছর কি হবে I don't know yet. So that's gonna open up. সিপি নিয়ে আমার ধারণা কি, সিপির অ্যাকচুয়ালি আমাদের একটা লম্বা সময় রোড ম্যাপ আছে, আমরা আসলে কি করতে চাই না চাই। তো একটু আগে আমি হয়তো কথায় কথায় যে 6টা সাবজেক্টের কথা বললাম, আমাদের সিপির বেসিক মোটোটা হচ্ছে গিয়ে বাঞ্চ অফ পিপল প্রিপেয়ার করতে পারা রেগুলার বেসিসে, যারা এই 6টা সাবজেক্টের মানে at least they can do the standard textbook math without any other help. So at least that much they need. So এটা কেন, কারণ হচ্ছে সিপির মেইন গোল, লং টার্ম গোল যেটা, সেটা হচ্ছে কি এটাকে একটা রিসার্চ ইনস্টিটিউশন হিসেবে এস্টাবলিশ করা, নট অ্যাজ এ টিচিং ইনস্টিটিউশন। মানে এটা টিচিংটা আমরা দেই জাস্ট আমাদের ওই পারপাসটা সার্ভ করার জন্য, টিচিং দেয়া অ্যাকচুয়ালি সিপির মেইন টার্গেট না। এটাকে অ্যাকচুয়ালি আমরা একটা রিসার্চ অর্গানাইজেশন হিসেবে দেখতে চাই। সো সেটা দেখতে গেলে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে গিয়ে রেগুলার বেসিসে ওই ওয়েতে চিন্তা করে এরকম লোকজন বের করতে হবে। তো এটা বের করতে গিয়ে আমরা টিচিংটা দিই। তো that's our like plan for like I think we have a like 4-decade road or 40-year roadmap, that kind of thing. So that's আচ্ছা, আই থিংক মানে আপনাদের একটা রিসেন্টলি একটা পেপার ফিজিক্যাল রিভিউতে গিয়েছে। So that's I guess মানে is this the first one from you guys? হ্যাঁ, এটা আমরা কাজ করছিলাম অনেকদিন ধরে অ্যাকচুয়ালি 2019 থেকে actually 2020 থেকে ওটার পেছনে 5 years in the making. actually no, এটা আমরা পেপার লেখা শেষ করি actually 2021-এ, মানে 2 বছরের মধ্যে। however ওইটা কারণ আমাদের আরো অনেকগুলো প্রজেক্ট আছে যেটা আমরা কাজ করতেছি। সো প্রথমবার যখন হচ্ছে গিয়ে এটা মানে পোলারাইজড রিভিউ পাই, একটা রিভিউ ছিল হচ্ছে রিভিউয়ার 1 এ ছিল খুব ভালো বলছে এবং অপরজন বলছে হচ্ছে খুব খারাপ। সো there is a mismatch. So ওইটা ইমিডিয়েট পাবলিকেশনে যায় নাই। সো আমরা এটার জন্য ওয়েট করছি যে দেখা যাক কি করা যায়। So that's why it took so many years. However yeah, it took approximately 2 years এবং then another 3 years of waiting.
You could say তো that, yes. 3 হ্যাঁ, years তো of ইটস waiting নাইস in যে publication আপনারা is. মানে আপনাদের গোলস এর দিকে মানে স্লো বাট ইউ আর গোয়িং দেয়ার, মানে দ্যাটস দ্য হ্যাঁ, রাইট পাথ। হ্যাঁ, মানে আমি যেটা পার্সোনালি বিলিভ করি সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্টিভিটি এই মুহূর্তে কম হোক। আমি নিজে একজন খুবই পচা রিসার্চার এই মুহূর্তে, আমি বলবো মানে আমার প্রোডাক্টিভিটি খুব একটা হাই না। সো রিসার্চ আউটকাম এখন কমই আসুক, কিন্তু আমি যেটা কম্প্রোমাইজ করব না সেটা হচ্ছে কোয়ালিটি। আমি মানে আহ, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি অবভিয়াসলি। হ্যাঁ, হ্যাঁ, ফর এক্সাম্পল সিকিউজি অর পিআরডি, দে শুড বি লাইক দ্য বেয়ার মিনিমাম ইন মাই ওপিনিয়ন। বুঝতে পারছি। So that's really great observations and visions, I guess. Then, like, um, uh, let's go back to our varsity. Right? So, ওকে, how do you see the see the current teaching ways or the current curriculum in our varsity or undergrad? রিসেন্টলি তো অ্যাকচুয়ালি টিচিং দেখার সুযোগ হয়নি। আমার আমার টিচিং দেখা ওই যে 10 বছর না, আগে প্রায়। teaching দেখা বলতে you saw a lot of students, right? So you হ্যাঁ, হ্যাঁ, have হ্যাঁ, an idea যে কিরকম টাইপের স্টুডেন্টস বাইর হচ্ছে। হ্যাঁ, মানে অলমোস্ট যেহেতু 12 বছর ধরে আছেন, সো একটা স্পেকট্রাম আপনার কাছে অবভিয়াসলি আছে। সো রিসেন্ট ইয়ার্স এর জন্য আপনি কি বলবেন? আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে সামটাইমস আই ফিল ডিসঅ্যাপয়েন্টেড যে আমরা যখন সিপিতে হচ্ছে অ্যাডমিশনের জন্য আসে স্টুডেন্টরা, আগের যে ড্রাইভটা আমি দেখতে পেতাম যে আমি শিখতে চাই ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ, এইটা আমি এখন কম দেখতে পাই। তবে এটা ডিউ ফিজিক্সের দোষ না, আমি যতদূর বুঝি। আচ্ছা। এটা ওভারঅল প্যান্ডেমিকটা গেছে, মাঝখানে হচ্ছে গিয়ে নেশন ওয়াইড হচ্ছে গিয়ে কারিকুলামের যে চেঞ্জগুলো আসছে, প্লাস শর্ট সিলেবাসে পরীক্ষা দিছে, এইটার আউটকাম হিসেবে দেখতে পাই এখন। এইটার সাফারার যেমন আমরা সিপিতে হচ্ছি, হ্যাঁ, আমরা আমরা ডিজায়ার্ড স্টুডেন্টদেরকে পাচ্ছি না। আমি প্রিটি মাচ শিওর ডিউ ফিজিক্স এটার সাফারার মোর অর লেস, এবং আমি শিওর প্রফেসরদের এখন ফ্রাস্ট্রেশন আছে এই ব্যাপারটা নিয়ে। এখন এটা কি I can add on this, মানে I am obviously tutor, মানে স্টুডেন্ট পড়াই। সো হুম, হুম, মানে আমি যদি অ্যাড করি রিসেন্ট যে কারিকুলাম চেঞ্জ হইলো, মানে হাউ ড্রাস্টিকলি ড্রপ দ্য ভ্যালুস অফ স্টুডেন্টস। লাইক আমি একটা 9 এর স্টুডেন্ট পড়াই, ও হুম, হুম, 2 বছর ওই কারিকুলামে ছিল, হি ডাজন্ট নো হাউ টু ডু নর্মাল ক্রস মাল্টিপ্লিকেশন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, দ্যাটস হ্যাঁ, মানে 9 এর একটা স্টুডেন্ট যদি এটাই না পারে, দেন সামনে গিয়ে ফার্দার ক্যালকুলেশন করবে কি? হ্যাঁ, না ক্রস মাল্টিপ্লিকেশন না পারলে তো 6 পাস করার কথা না, তাই না? হ্যাঁ, মানে এটাই, মানে আমি ওর জিজ্ঞাসা করছি, ও বলে যে ভাই এক টাইমে করছি, এই 2 বছর করা হয় না, ফরগট, মানে ওর কোনো প্র্যাকটিস নাই। The heck is এই that? বছর কোনো, হ্যাঁ মানে কোনো প্র্যাকটিস নাই। এন্ড ইটস নট জাস্ট মি, আই আস্কড আ লট অফ ফ্রেন্ডস, আ লট অফ হুম, হুম। সিনিয়র্স, আ লট অফ জুনিয়র্স, দে আর অল সেইং দ্য সেম, যে এই কারিকুলামের ম্যাক্সিমাম স্টুডেন্টসই এরকম হয়ে গেছে। সো মানে এখনকার জন্য যদি কনসার্নিং হয়, মানে সামনে ফিউচার স্টুডেন্টস গুলো কিরকম হবে, আই জাস্ট ক্যান ইমাজিন। না, এটার এটার একটা রেমেডি হচ্ছে গিয়ে মানে অ্যাটলিস্ট ডিউ ফিজিক্সের প্রফেসরদের উচিত হচ্ছে গিয়ে এই ব্যাপারে স্ট্রিক্ট হওয়া যে আমি আমি জানি না তুমি ব্যাকগ্রাউন্ডে কি পড়ে আসছো না আসছো, আমার রিকোয়ারমেন্ট এতটুকুন, এতটুকুন তোমার পারতে হবে। এবং অলরেডি আমি জানি এটা তারা প্রবাবলি এই বছর করছে এটা। এই বছর 100 জনের জায়গায় আই গেস আই হার্ড যে 60 স্টুডেন্টস গট অ্যাডমিটেড। ওকে, রিকোয়ারমেন্টস ওকে, কমায় নাই। দ্যাটস অ্যাকচুয়ালি গ্রেট ইনিশিয়েটিভ। সো হ্যাঁ, আই থিঙ্ক দ্যাট সিচুয়েশন ইজ গোনা ইমপ্রুভ। মানে প্যান্ডেমিকটার পরে এটা এই ইফেক্টটা যে আমরা আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি প্রিটি মাচ শিওর বাংলাদেশের একাডেমিয়া টোটালি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা অনেক অনেক। অলরেডি এটার সাফারার তারা। Right. আচ্ছা, we have another question. Why doesn't CP running GR course this year? Why? আচ্ছা, এটার এটার প্রথম কারণ হচ্ছে গিয়ে আমি জিআর কোর্স বহু বছর রান করেছি এর আগে, মানে মাল্টিপল ইয়ার্স, ইয়ার্স আফটার ইয়ার্স। সো Hello. I guess হ্যালো, we lost. হ্যাঁ ভাই, আপনার ভিডিও একটু অফ, মানে ভিডিও দেখা যাচ্ছে না। ওকে, আমি আমি এটা নোটিস করেছি, জাস্ট গিভ মি আ সেকেন্ড। Sure. I don't know what happened. I guess you can rejoin from the same link I gave you. হ্যাঁ, let me try that. Okay, let's wait a couple of minutes. Hello.
Very lonely. Yes, I guess we are back. Okay, আচ্ছা, so হ্যাঁ, যেখানে yes, ছিলাম let's continue. Yes. যেখানে ছিলাম সেটা হচ্ছে গিয়ে অনেক বছর মানে আমি পড়িয়েছি, সো আই এম অন আ ফ্যাটিগ নাম্বার ওয়ান। একই জিনিস এত আচ্ছা। ভালো লাগে না কারোরই। আর Oh. আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আমি রিসেন্ট ডেইজ আমি ডিজায়ার্ড স্টুডেন্ট পাচ্ছি না, মানে আমি কাউকে পড়াবো, পড়ানোর পর Hmm. স্পার্কেলটা যদি তার চোখে না দেখা যায়, দ্যাটস নট স্যাটিসফাইং এট অল। সো দ্যাটস ওয়াই আই এম আচ্ছা। পজিং ইট ফর ওয়াইল, বাট ইটস গোনা Hmm. কাম ব্যাক। আচ্ছা আচ্ছা, ভাইকে তাহলে সবাই মেইল করো যারা যারা ক্লাস করতে চাও, তাহলে ভাই একটু যদি স্পার্ক থাকে। আচ্ছা, so then we are really at the end. আচ্ছা ভাই, ডিউ ফিজিক্স ছাড়ছেন অলমোস্ট 2017, so it's almost 8 years, right? 8 হ্যাঁ, 9 years. এইট। So what do you miss and do not miss? And I rarely ask do not miss. I mainly ask do miss, but this time I'm asking do not miss. হ্যাঁ, আসলে ওই ওই সময় কি ফিল করতাম এটাও অ্যাকচুয়ালি খুব ফেডেড অ্যাওয়ে মোস্ট অফ দ্য থিং। আমি বলবো আমি জহিরের ক্যান্টিনের তেহারি অনেক মিস করি। আরে, এটা আমার ফার্স্ট ইয়ারে খাই আমার মনে হয় শরীর খারাপ হয়ে গেছিল। No, I really miss that. So, হ্যাঁ, এটা পচা তেহারি and all that, এটা নিয়ে অনেক কথা আছে। কিন্তু it has an element of nostalgia. আমার মনে আছে আমরা রাইট। ফ্রেন্ডরা লাঞ্চ ব্রেকে তো খুব বেশি দূরে অনেক সময় যাওয়া যেত না, একসাথে হুম দাঁড়িয়ে লাঞ্চ করতাম ওইখানে, এবং গল্প গুজব হতো। That's a nostalgia I have. এনভায়রনমেন্টটা নাইস, কার্জনের ব্যাকগ্রাউন্ড মানে ব্যাক হ্যাঁ, সাইডটা ইজ রিয়েলি কুল প্লেস, অ্যাস্থেটিক প্লেস। হ্যাঁ। আরেকটা জিনিস যেটা মিস করি সেটা হচ্ছে গিয়ে আমরা গোল করে বসে বাদাম খেতাম বিকাল 5টার পরে, মানে ল্যাব আচ্ছা, শেষে। So I miss that as well. and now on the latter part, what things you do not miss? এই যেটা বললাম অ্যাকচুয়ালি অনেক জিনিস ফেডেড অ্যাওয়ে হয়ে গেছে তো, মানে অনেক, সো হুম ইটস হার্ড টু টেল যে মানে আমি জানি তোমার প্রশ্নটা কি, হুইচ অফ দ্য থিং হুম দ্যাট ইউ হুম অ্যাকচুয়ালি হেটেড দেয়ার, ইয়েস, দ্যাটস অ্যাকচুয়ালি দ্য মানে থিং। কোডটা ওইভাবে করতে চাইতেছি না আর কি। নো, অবভিয়াসলি তুমি একটা জায়গায় থাকলে পরে তার পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই দেখতে পাবা। হ্যাঁ অবভিয়াস। আমি নেগেটিভ সাইড যেটা লাগতো সেটা এখন প্রেজেন্ট নেই ডিপার্টমেন্টার, বা ওইটা এক্সিস্টিং না। আম, আচ্ছা, আমি did you hate the curriculum ও structure? একটা জিনিস আমার কাছে হচ্ছে হ্যাঁ। গিয়ে আহ, আমি এখনো হয়তো হেট করব, সেটা হচ্ছে গিয়ে আহ, আচ্ছা, এই যে একটা কথা আমরা বারবার বলি যে এটা সত্যেন বোসের ক্যাম্পাস অ্যান্ড অল দ্যাট, হুম হোয়াটস ইজ লেগেসি দেন? মানে সেম ক্যাম্পাসে হুম এটার এনভায়রনমেন্টটা তো হবে এমন যে মানুষ হবে পাগলা ফিজিসিস্ট, হ্যাঁ, হুম হুম পিপল শুড হ্যাভ ক্রেজিনেস অ্যাবাউট ইট, দে শুড টক অ্যান্ড, মানে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু নিয়ে মাতামাতি আছে স্টুডেন্টদের ভেতরে এবং ফ্যাকাল্টিজের ভেতরেও, বাট ফিজিক্সটা অ্যাট ইটস কোর, এটা যেহেতু পরীক্ষা দেওয়া লাগে, এটা কাইন্ড অফ মানডেইন একটা জিনিস, হ্যাঁ, ওই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি এটা নাই, এই ফ্যাসিনেশন বা এটা নাই। আমি বলতেছি অ্যাকচুয়ালি না এসেন্সটা আপনি হাত দেখেন নাই আসলে। হ্যাঁ, আমি বলছি ওভারঅল এনভায়রনমেন্টটা, মানে হুম হুম সো ওইটা নাই। এখন এটার জন্য কি করা যেতে পারে এটা এটা বলাটা আসলে মুশকিল, কারণ ইটস এ কালচারাল থিং তো। হুম আমার মনে হয় অ্যাকচুয়ালি আমার কিছু মনে হয় না, এটা নিয়ে আসলে খুব বেশি কিছু করার নাই, অ্যাজ লং অ্যাজ আচ্ছা, I have স্টুডেন্ট। some ideas, I guess. Uh, I think this place lacks some those type of peoples actually. মানে যারা অ্যাকচুয়ালি ফিজিক্স অনেক বেশি পছন্দ করে, মানে ইন দ্য ফ্যাকাল্টি পার্ট। মানে আই ডোন্ট মিন টু ডিমিন এনিওয়ান,
না না আমি যে বুঝতে পারছি মানে হ্যাঁ মানে আমি এবং আমি ফ্যাকাল্টিদের ফিলিং এই পয়েন্টে বুঝি। আমি আমি নিজেও এখানে পড়ানো লাগে, তো সো আমি জানি যে আসলে তুমি একই টপিক যদি বারবার রিপিট পড়াও, ইভেন সিপিতে আমি এই যে বললাম না জিআর আমি 6 বছর একটানা ফ্যাটিক ক্রিয়েট হয়েছে পড়াইছি, it feels, it gives you a fatigue. So think about many professors, they have been doing it for 40 years maybe, yes so it gives them a fatigue. But then they need, actually they and student, they actually need novelty হচ্ছে গিয়ে ওই ওই সেন্সটা বজায় রাখে যে হ্যাঁ we have there something to gain and everything. So I think যেটা হবে সেটা হচ্ছে গিয়ে জাস্ট রিসার্চ যদি ফোকাসটা বেশি পায়, ফর এক্সাম্পল মোর থিওরিটিক্যাল রিসার্চ, ইভেন দো হয়তো ফ্যাকাল্টিতে হয়তো সেরকম মানে রেশিওর ব্যালেন্সটা নেই যে এতগুলো থিওরিটিক্যাল বা এতগুলো এক্সপেরিমেন্টাল, আই থিঙ্ক স্টিল সবাই যদি টু সাম এক্সটেন্ট ছোট ছোট স্কেলেই স্টুডেন্ট ফ্রেন্ডলি রিসার্চ, ফর এক্সাম্পল যেটা থার্ড ইয়ার স্টুডেন্ট করতে পারে, ফোর্থ ইয়ার স্টুডেন্ট করতে পারে, এবং তাদের আন্ডারে যদি স্টুডেন্ট নিতে পারে রেগুলার বেসিসে, I think they have now something to talk about, and they have another addition to their lifestyle that's gonna improve. But এটা সিগনিফিকেন্টলি কিছু একদিনে চেঞ্জ করে দিবে না, এটা হইতে গেলে হয়তো বছর 10 বা 20 একটা সময় লাগবে। সো আমি এটা বলবো না যে এটা কারোর ফল্ট, বাট এনভায়রনমেন্টাল প্রবলেমটা হচ্ছে ওইখানে যে আসলে ইটস কোয়াইট রিপিটেটিভ। জিনিসটা আসলে ঝামেলাটা আস্তে আস্তে ক্রিয়েট হয়েছে, এন্ড ইফ ইট হ্যাজ টু বি সলভড দেন আস্তে আস্তে হ্যাঁ এটা একদিনে কেউ এসে সলভ করে দিতে পারবে না, প্লাস এটা সবার, বিশেষ করে স্টুডেন্টদের অ্যাকচুয়ালি এফোর্টটার দরকার আছে তাদের এন্ড থেকে। যাক ভাই, আই গেস আমাদের আজকে টাইম শেষের দিকে। ডু ইউ হ্যাভ টু অ্যাড এনিথিং এলস? এটা কার উদ্দেশ্যে, এটা হচ্ছে প্রশ্ন। For your general audience, the audience you got today, like I think we have a pretty good audience. Nah, it's like these are engaging people, like this. মানে at least engaging ছিল। আগের গুলাতেও engaging পাইছি, but you got really academic type of people. Okay, so আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে জেনারেলি এটা সবার লার্নিং স্টাইল একরকম না, তবে অ্যাটলিস্ট আমার জন্য এটা ভালো কাজ করছে, সেটা হচ্ছে স্টোরির দিকে ফোকাস দেওয়া। try to grasp the story, whatever you learn, whatever you study, try to grasp its story. এবং ওই যে মুন্ডেইন ব্যাপারটা লাগে যে এটা তো একটা রিপিট, লাইক শিখলাম গদ বাঁধা জিনিসপত্র শিখলাম, গিয়ে পরীক্ষা দিলাম, ম্যাথ করলাম, সেই স্টোরিটা একবার এই টেস্টটা পেয়ে গেলে ওই বোরিং জিনিসটা আর লাগবে না। ইটস গানা বি সুপার ফ্যাসিনেটিং, পড়তে ভালো লাগবে জিনিসপত্র, হাঙ্গারটা ক্রিয়েট করাইতে হবে। হ্যাঁ, একবার তুমি স্টোরির, ফর এক্সাম্পল তুমি যদি একটা দেখতে চাও, তুমি যদি একটা টিভি সিরিজ দেখো, তোমার যদি একটা সিজনের মাঝখানে গিয়ে যদি থামে, you have a craving to actually watch that next episode and everything. শেষ কিভাবে হইতেছে, হ্যাঁ এটার এন্ডটা কোথায়। এখন সবকিছুরই তাই, আমাদের ব্রেইন ওইভাবেই কাজ করে, আমরা যখন একটা ক্লিফ হ্যাঙ্গার থাকে একটা জিনিসে, আমরা নেক্সট স্টেপটা পেতে চাই। তো ওইটা যদি তুমি ক্রিয়েট করতে পারো তোমার ডে টু ডে স্টাডিজে, you'll automatically study those things, তোমার অ্যাকচুয়ালি আর পেইন নিতে হবে না, তখন মনে হবে না যে আরে আমার এতগুলা পড়তে এত কষ্ট লাগতেছে, তখন এটা করতে ভালো লাগবে। আমাদের তো নভেল মানে we have to just find them. হ্যাঁ মানে আমাদের কোন একটা গল্প উপন্যাস পড়তে তো কষ্ট লাগে না, ওইটা মনে হয় না তো এটা পড়ার বই। এটার কারণ হচ্ছে কি ওই এলিমেন্টটা আছে, আমরা এটা স্টোরিটা দেখতে পাচ্ছি। পড়ার বইয়ের স্টোরিটা অনেক সময় আমরা দেখতে পাই না, দেখে প্রবলেমটা বাধে। ভাই, thank you for joining. It was really nice having you. I guess we'll see you soon. Bangladesh আসেন, ইনশাআল্লাহ দেখা হবে। Then I guess let's end the stream today. Thank you everyone for joining. We'll end this today. Bye bye. Thank you. Assalamu alaikum everyone.